নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আছি আমি আরজেরিয়া। বিভিন্ন সময় বিভিন্ন সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করি, সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বার্তা আমি দিয়ে থাকি আমার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজ এবং বিভিন্ন গুণী মানুষদের সান্নিধ্যে আমরা আসি এবং তাদেরকে আপনাদের সামনে সাক্ষাৎকার করাই। ঠিক তেমনই একজন গুণী ব্যক্তিত্বকে আজ আমাদের মাঝে পেয়েছি। উনি পেশায় একজন নার্স, যাদের সেবা ছাড়া আমরা কিন্তু অচল। ডাক্তার বলুন, ডাক্তার কিংবা চিকিৎসক তাদের সেবা তো আছেই, কিন্তু এই যে নার্স, এরা এমনই একজন পেশা, এরা যে যাদের সেবা ছাড়া আমরা কিন্তু সুস্থ হওয়া সম্পূর্ণভাবে অসম্পূর্ণ। যেমন একজন মা, সদ্যজাত বাচ্চা যতই বাড়িতে বাবা থাকুক বা অন্যান্যরা থাকুক, যতই থাকুক না কেন, মা ছাড়া কিন্তু একটা বাচ্চা যেমন বড় হওয়া, লালিত পালিত হওয়া অসম্পূর্ণ, ঠিক তেমনই ডাক্তারের পরের যে মুখ্য ভূমিকা, সেই নার্স কিন্তু না থাকলে আমাদের সাধারণ মানুষের রুগীদের কিন্তু সুস্থ হওয়া একদমই অসম্পূর্ণ। তো তেমন একজন ব্যক্তিত্বকে আমরা আজ পেয়েছি। আসুন প্রথম পর্ব আমরা আলাপচারিতার মধ্যে দিয়ে আমরা করি, তারপরে আমরা আজকের মূল পর্বে ফিরে যাব। ওনার থেকে ওনার মূল্যবান বক্তব্য আমরা জেনে নেব। আপনার নামটা? রিমি ঘোষ। নমস্কার। হ্যাঁ, আচ্ছা, আপনার 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো ম্যাম, আপনি কোন হসপিটালে এই মুহূর্তে কর্মরত আছেন? আমি বসিরহাট জেলা হসপিটালে টাকি গ্রামীণ হাসপাতালে এখন কর্মরত। আচ্ছা, কত বছর আছেন এই পেশায়? 5 ইয়ার্স রানিং। 5 ইয়ার্স, মানে 2020। করোনার সময় থেকে আপনি আছেন। আচ্ছা, তো আপনার যেই দেখুন, এখন সত্যি কথা যেটা বলতে, এখন নার্সিং বহু ছেলে মেয়েরা পড়ছে এবং হুদাই নার্সিংটাকে বেছে নিচ্ছে, যে কোনো সরকারি বলুন বেসরকারি বলুন নার্সিংহোম। কিন্তু আপনাদের যে পিরিয়ড কালটা ছিল, সেখানে একজন নার্স হওয়া মানে যথেষ্ট দুর্বিষহ ছিল, যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে। তো সেই স্ট্রাগলের গল্পটা যদি আমাদেরকে বলেন। যেহেতু আমার ফ্যামিলিতে সব টিচার, আচ্ছা, সেখান থেকে মানে সবারই ইচ্ছা ছিল যে ওই প্রফেশনে যাই, কিন্তু যেহেতু ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে না, নার্সিং প্রফেশনটা ভালো, যেহেতু এটা নোবেল প্রফেশন। সেই সময় দেখো, সেই সময় তো ওইভাবে তো ছিল না। মাদার টেরেসা, নাইটিঙ্গেল যখন ছিল, তারা তো বিনা পারিশ্রমিকে করেছে। কিন্তু এখন যেহেতু প্রফেশনে আমরা পাই নার্সিংটাকে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমি নার্সিংটাকে বেছে নিই। কিন্তু জানি যে তখন তো সেই সময় এতটা ইজি ছিল না নার্সিং পড়া। আমি টাকি ষষ্ঠীবার লালমাদর থেকে এইচএস দেওয়ার পর আমি তারপরে চান্স পাই। 90% পেয়েও আমি মানে তখন আমাকে ভয়ে থাকতেছে না, পাবো কি পাবো না। তো যাই হোক, পেলাম। আমি বারাসাত নার্সিং ট্রেনিং স্কুল থেকে নার্সিং পাস করি। আচ্ছা, প্রথম কর্মজীবনে কোথায় চাকরি পেয়ে, মানে কোথায় পোস্টিং হয়েছিলেন? প্রথম অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, যেটা তখন সেই সময় কোভিড হসপিটালই ছিল। আচ্ছা, আপনি তো ম্যারিড, বেবি আছে? আচ্ছা, বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে আপনাকে এই কর্মরতভাবে জীবনটা যাপন করতে হয়। সত্যি আমাদের নার্স দিদিরা এমনই, পুরো সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, তারপরে আমাদের সেবায় ওনারা নিজেদেরকে নিমজ্জিত করেন। এর জন্য দিদি প্রথমেই আপনাদেরকে কুর্নিশ জানাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা করবো, যে একজন নার্স হিসাবে মানে কতটা দায়বদ্ধ থাকতে হয় একজন সাধারণ মানুষদের সেবায় বা একজন রোগীর সেবায়? দায়বদ্ধ তো অবশ্যই আমরা। তো তার মধ্যে এই যে মানুষকে সম্বোধন বা ভালোভাবে ডাকা, ভালোবাসা, সহমর্মিতা দেখানো, এগুলোও খুব দরকার। একটা পেশেন্ট আমার কাছে এলো মানে যে আমি শুধু তাকে ট্রিটমেন্ট দিলাম, ওষুধ দিলাম, সেটা কিন্তু সবসময় সেরে যাওয়া না। তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়াটাও আমাদের যথেষ্ট মানে দায়িত্ব, দায়িত্বের মধ্যে পড়ে। তো দায়বদ্ধ তো আমরা অবশ্যই সবাই, প্রত্যেকে। কখন ডিউটি থাকে আপনার? মর্নিং, ইভিনিং, নাইট তিনটেই থাকে। তো মর্নিংয়ে ধরো 7:30 থেকে 1:30, আর ইভিনিং আমরা 1:30 থেকে সন্ধ্যে 7:30, আর নাইট শিফটটা আমাদের 12 ঘন্টা, 7:30 থেকে সকাল 7:30। বাচ্চা মেয়ের বয়স কত? এই 2 ইয়ার্স। আচ্ছা, আপনার বাড়ি? আমার জন্মস্থান টাকি, আর আমার বিয়ে হয়েছে, আমি বসিরহাটে খোলাপোতাতে আছি। খোলাপোতা থেকে ডেলি টাকি যাওয়া আসা করেন, টাকি হসপিটাল? আচ্ছা, আপনি যে মানে এই যে নার্সিং পেশাতে আপনি আছেন, তো এই নার্সিং পেশাটাকে একটা মেয়ে বা ছেলে ঠিক কত ক্লাস পাস করার পরে, অনেকে তো কলেজ পাস করে, অনেকে উচ্চ মাধ্যমিক পাস করে, তা
কোন পিরিয়ডে মনে হয় মানে আপনি বেস্ট বলে মনে করেন এডুকেশন পাস করার পরে এই পেশাটা? এইচএস পাস, জিএনএম এএনএম এর মধ্যে ফারাক কি? জিএনএম একরকম, জিএনএম তোমার ধরো মিউনিসিপ্যালিটির একটু বলে যেটা, আর এএনএম আমাদের পঞ্চায়েত এলাকার ছেলেমেয়েরা এএনএমটা করতে পারে, ক্রেডিটটা পায়। আচ্ছা, আপনি জিএনএম। হ্যাঁ, আমি জিএনএম আচ্ছা, কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছিলেন নার্সিং? 90%। 90% এইচএসএ। এইচএসএ। হ্যাঁ, আচ্ছা, তারপরে তারপরে কত বছর আপনাকে ট্রেনিং নিতে হয়েছে নার্সিং? 3 ইয়ার্স 3 ইয়ার্স। কোথা থেকে ট্রেনিং নিয়েছেন? বারাসাত নার্সিং ট্রেনিং স্কুল। আচ্ছা আচ্ছা, আপনার তো একটা বাচ্চা আছে, তো বাচ্চা হওয়ার আগে এই চাকরিটা পেয়েছে না পরে? হ্যাঁ, অনেক আগে। আমি 2020-তে চাকরি পাই, আর 2023-এ বিয়ে হয়, আর মেয়েও 23-এ শেষে। আচ্ছা, তো প্রেগনেন্সি পিরিয়ডে কিভাবে ডিউটি করেছেন? প্রেগনেন্সি সেই স্ট্রাগলের কথা একটু বলুন। প্রেগনেন্সির আমি একদিন আগে, মানে আপনার ডেলিভারির আগের দিন অবধি আমি ডিউটি করি। আচ্ছা, আমি সিস্টারকে বলেছিলাম যে না, আমি ছুটি এখন নেবো না, মানে প্রচুর, মানে সেরকমভাবে কলিগদের সাপোর্ট, সবটাই ফ্যামিলির সাপোর্ট, কলিগ সাপোর্ট প্রচুর পেয়েছি। মানে একদিন আগে পর্যন্ত আমি ডিউটি করি, তারপরে আমি ডেলিভারিতে ভর্তি হই। আর এটাই হচ্ছে। সংসারটা আপনাকে সামলাতে হয়? সংসার, হাজব্যান্ড, ফ্যামিলি প্রচুর সাপোর্ট। আচ্ছা, হ্যাঁ, মানে আমার ফ্যামিলিতে কোনো মেয়ে নেই, তো সেক্ষেত্রে আমার শ্বশুরমশাই, তিনি মারা গেছেন, তো শ্বশুরমশাই, কাকা শ্বশুর আর আমার দেওয়া, এরাই সমস্ত মেয়েকে দেখাশোনা সব, মানে ছেলেদের হাতে হাতেই মানুষ হয়ে যায়। তো এবারে আমি একদম শেষ প্রশ্নে চলে আসছি যে একজন মেয়ে বা ছেলে, এখন ছেলেরাও নার্সিং পেশাটাকে বেছে নিচ্ছে, তো একজন ছেলে বা মেয়ে যদি এই পেশাটাকে বেছে নেয়, তাকে আপনি কি পরামর্শ দেবেন, কি সাজেস্ট করবেন? না, করতে পারে, খুব ভালো একটা প্রফেশন, নোবেল প্রফেশন। সেখানে দাঁড়িয়ে সমাজসেবামূলক একটা কাজ করা, এটা শুধুমাত্র প্রফেশন না, নিজের জন্য একটা স্যাটিসফ্যাকশান। দিনের শেষে গিয়ে মনে হয় না মানুষের জন্য কিছু করলাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো প্রত্যেকটা ছেলে মেয়েকেই যে তারা যেন নার্সিং প্রফেশনটাকে বেছে নেয়।